এখানে সরাসরি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এক দফা দাবি নিয়ে ডক্টর ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান করতেছে হাজার হাজার শিক্ষার্থী এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। এদিকে হঠাৎ সচিবালয় ঘিরে ভয়ানক কাণ্ড। শেখ হাসিনাকে দেশে ফিরাতে কাজ করছে ৮ জন উপদেষ্টা। নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফিরাতে গোপনে ভারতের সাথে হাত মিলিয়েছে সরকারের ৮ জন কর্মকর্তা। দর্শক, রাতেই ঘটে যাচ্ছে আরো ভয়ানক ঘটনা। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন, ধামাকাদার প্রশ্ন যেটা বলা যেতে পারে, যে 1 বছর হয়ে গেল, আরো একটা 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, ঠিক দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। তাহলে কি রাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? বড় কোনো মিটিং কি হয়ে গেল এর মধ্যে? একটা রিপোর্ট দেখলাম দর্শক, তাতে বলা হচ্ছে আন্দোলন দমনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের মজুদ 7 গুণ বাড়ানো হয়েছিল। দেশের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ, একেবারে সাফ কথা যে যুদ্ধ করে যত প্রাণ যায় যাবে, ক্ষমতায় থাকতে হবে। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোষানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না। তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে, সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা নয়, আমরা এখানে ধারাবাহিকভাবে দেখে আসি। তাতে বলা হচ্ছে আন্দোলন দমনে পুলিশের প্রাণঘাতী অস্ত্রের মজুদ 7 গুণ বাড়ানো হয়েছিল। দেশের জনগণের বিরুদ্ধে আসলে যুদ্ধ, একেবারে সাফ কথা যে যুদ্ধ করে যত প্রাণ যায় যাবে, ক্ষমতায় থাকতে হবে। এই যে মানসিকতার কারণে প্রায় 2000 মানুষ নাই, 25-30 হাজার মানুষ আজকে আহত পঙ্গু, যার দায় বহন করতে হচ্ছে এখন সরকারকে, রাষ্ট্রকে। ডেইলি স্টার পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের অনেক আগেই পুলিশ বাহিনীকে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত করে তোলা হয়েছিল। আসলে এটি আমার যেটি ধারণা, যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, তার আগে বড় ধরনের আন্দোলন হবে, তখন থেকেই সরকার সম্ভবত প্রস্তুতি নিয়েছে, শেখ হাসিনার সরকার, যে অস্ত্র দিয়ে যত রকম আধুনিক অস্ত্র আছে প্রাণঘাতী, সকল অস্ত্র প্রয়োগ করতে হবে জনগণের বিরুদ্ধে। শেখ হাসিনা গত বছরের 18ই জুলাই বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের জন্য টেলিফোনের নির্দেশ দেন। সেই কথাও বলা হয়েছে, সামনে যাকে পাবে তাকেই গুলি করো। কিন্তু গণঅভ্যুত্থানের 3 সপ্তাহের কম সময়ের মধ্যে কেন এত মানুষ প্রাণ হারান তা বুঝতে হলে তাকাতে হবে পুলিশের অস্ত্র ভাণ্ডারের দিকে। যে অস্ত্র ভাণ্ডার পরে লুট হয়েছে, সেই লুটের অস্ত্র উদ্ধারের জন্য এখন সরকারকে মরিয়া হয়ে চেষ্টা করতে হচ্ছে, পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অভ্যুত্থানের আগের বছরগুলোতে বাংলাদেশ পুলিশ প্রাণঘাতী নয় এমন অস্ত্রের চেয়ে প্রায় 7 গুণ বেশি প্রাণঘাতী অস্ত্র এবং গোলা বারুদ মজুত করেছিল। ফলে বিক্ষোভ দমনে পুলিশ সেই অস্ত্রই ব্যবহার করেছে যেগুলো তৈরি করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য। এখন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। 2021 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ পুলিশ 2,49,00,000 পিস প্রাণঘাতী অস্ত্র কেনে। একই সময় টিয়ার গ্যাস এবং রাবার বুলেটের মতো সরঞ্জাম কেনা হয়েছিল মাত্র 30 লাখ ইউনিট, যা প্রাণঘাতী অস্ত্রের 7 ভাগের 1 ভাগ মাত্র। আমদানি নথি অনুযায়ী এই 3 বছরে প্রাণঘাতী অস্ত্রের জন্য 240 কোটি টাকা খরচ হয়, প্রায় 250 কোটি টাকা, যা রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের মতো সরঞ্জামের জন্য ব্যয় করা 191 কোটি টাকার প্রায় 1.5 গুণ বেশি। তার মানে রাবার বুলেট বা টিয়ার গ্যাস এগুলিতে তো আসলে মানুষ মারা যাবে না, এগুলো হচ্ছে বিক্ষোভ দমন হবে, বিক্ষোভকে ছত্রভঙ্গ করা হবে। কিন্তু মানুষকে মেরে বিক্ষোভ দমন করার জন্য যে সমস্ত প্রাণঘাতী অস্ত্র কেনা, সেইটা 3 গুণ খরচ করা হয়েছে।
পুলিশের অস্ত্রের পেছনে এই বিনিয়োগ গত বছর জুলাই আগস্টে দেশে ভয়াবহ প্রাণহানি ঘটাতে ভূমিকা রাখে। প্রশ্ন ওঠে, একটি বেসামরিক বাহিনীর হাতে সামরিক গ্রেডের অস্ত্র তুলে দেওয়া কতটা যৌক্তিক? বিক্ষোভ নিয়ন্ত্রণে যুদ্ধের রাইফেল, বিক্ষোভ নিয়ন্ত্রণ করার জন্য রাইফেল ব্যবহার করা হয়েছে, যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়। গণঅভ্যুত্থানের 2 বছর আগে 2022 সালে পুলিশ 18,007.62 মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করে। পরবর্তীতে এই অস্ত্রগুলো দিয়েই বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে দেখা যায়, দ্য ডেইলি স্টার এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে উঠে আসে। এই রাইফেলগুলোর জন্য মজুদ ছিল 10 লাখ তাজা গুলি। দর্শক বুঝতে পারেন, যেই অস্ত্র ব্যবহার করা হয় যুদ্ধে, সেই অস্ত্র ব্যবহার করা হয়েছে মানুষের উপর, নিরস্ত্র মানুষের উপর। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে সৈন্যদের বর্মভেদ করার জন্য এই গুলি তৈরি করা হয়েছে, সাধারণ কোনো আইন প্রয়োগকারী সংস্থার জন্য নয়। সেনাবাহিনী এবং বিজিপি, র্যাবের মতো আধা সামরিক বাহিনীর কাছেই এই ধরনের অস্ত্র থাকে, মানে যারা যুদ্ধ করে, বিজিপি, র্যাব, এই ধরনের বেসামরিক প্রয়োজনে এইগুলি কেনার সুযোগ। পুলিশ অন্ত রাবার বুলেট, টিয়ার গ্যাস, এই সমস্তগুলো কেনে, যে বিক্ষোভ ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু সরাসরি গুলি করা না। 2024 সালের জুলাইয়ের বর্তমান শ্রম এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেছিলেন, পুলিশের ব্যবহৃত 7.62 মিলিমিটার রাইফেলের 2টি মোড আছে, একক এবং র্যাপিড ফায়ারিং। আমরা ভিডিওতে দেখেছি তারা বেশিরভাগই র্যাপিড ফায়ার মোড ব্যবহার করেছে, যা মূলত যুদ্ধেই ব্যবহার হয়। তার ভাষ্য ছিল, এগুলো হলো চীনের তৈরি সেরা কিলিং মিশন। এই বছরের জানুয়ারিতে পুলিশ সদর দপ্তরের আর্মস অ্যান্ড অ্যামুনিশন এনলাইটমেন্ট কমিটি হতাহত কমাতে 7.62 মিলিমিটার রাইফেলের পরিবর্তে পিস্তল ব্যবহারের সুপারিশ করে। এত বিপুল সংখ্যায় প্রাণঘাতী অস্ত্র সংগ্রহের যৌক্তিকতা এবং এই অস্ত্রগুলো নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেই সম্পর্কে ডেইলি স্টার প্রশ্নের জবাব দেয়নি পুলিশ সদর দপ্তর। দর্শক, সব মিলায় বুঝতে পারছেন যে কি পরিমাণ একটা জনগণের বিরুদ্ধে, নিরস্ত্র মানুষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা মজুত করেছিল। প্রাণঘাতী অস্ত্র মজুত 3 গুণ বাড়ানো হয়েছিল, যাতে যুদ্ধ করে হলেও তারা ক্ষমতায় থাকবে। এই মানুষের বুঝতেই পারছিল যে তাদের আস্তে আস্তে ক্ষমতার ভিত কমে যাচ্ছে, জনগণ ফুঁসে উঠতে পারে, এই সংখ্যাটা আগেই করেছিল। সুতরাং সেইভাবে তারা প্রস্তুতিও নিয়েছে, প্রয়োজনে তারা মানুষ হত্যা করে হলেও ক্ষমতায় থাকবে। কিন্তু শেষ পর্যন্ত তাতেও রক্ষা পায়নি শেখ হাসিনা। এটাই হচ্ছে ইতিহাসের নির্মম পরিণতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোষানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না। তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। এটার বক্তব্যের মিনিংস হচ্ছে তিনি ভূষিত হতে পারেন, আবার নাও পারেন, তবে আলোচনায় আসতেছে ওনার নেক্সট থিওরি। যখন তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন, যেটার মূল ধারণাটা কোনটা ছিল, তার মাইক্রো ক্রেডিট ধারণা, মানে যে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা, যে ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে কি করা যায়, সেই মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে অনেক দেশে তার মাইক্রো ক্রেডিট সিস্টেম চলমান আছে। সেগুলোর কারণে তিনি একটা বিপ্লব সৃষ্টি করছিলেন, আর সেখান থেকে তিনি এটা পাইছেন। এখন নতুন করে আবারও আলোচনায় যেই কারণে যে সামনে নোবেল পুরস্কারের ইস্যু আছে, সেই ইস্যুতে ট্রাম্পের নাম আবার সবার আগে, শান্তিতে নাকি ট্রাম্পের পুরস্কার দেওয়া উচিত। নোবেল বড় আশ্চর্য হয়ে গেছে। তবে ডক্টর ইউনূসের জায়গাটা ভিন্ন জায়গায়। তবে আমার ধারণা তিনি এবার পাবেন না, পরবর্তীবার যদি তার ওই থিওরিটা আগে বিপ্লব সৃষ্টি করতে হবে, আলোচনায় আছে। আলোচনার প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে 2017 সালে তিনি একটা বই লিখেছেন, বা এই তত্ত্বটা অনেকে জানেন, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, মানে 3টা শূন্যের একটা পৃথিবী। এই যে তার ধারণাটা, সেই ধারণাটা 3 জিরোস থিওরি নামে পরিচিত। তো এইটাতে কি কি আছে, যেখানে আপনার 3টা জিরো দিয়ে বোঝানো হচ্ছে। এখন তার এই যে 3 জিরো থিওরি, প্রথম হচ্ছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। এখন এই ধারণাটা আসলে বাস্তবায়ন করবে কারা, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। যেমন প্রথম তিনি যেই থিওরিটার কারণে পাইছেন মাইক্রো ক্রেডিট, এইটা একটা ব্যবসায়িক সিস্টেম, যেটা অনেক দেশ বা অনেক ব্যক্তি উদ্যোগে অথবা
এনজিও উদ্যোগে অনেকে এটা নিয়ে কাজ করছেন। খুবই সুযোগ ছিল যে নিজেরও প্রফিট পাইলো, আর অনেকগুলো মানুষেরও কর্মসংস্থান হয়ে গেল, অথবা সামহাও তারা আপনার কি বলে যে প্রফিটেবল অবস্থানে গেল, দারিদ্র বিমোচন হইল। কিন্তু দারিদ্রের অবসান এটা কিয়ামত পর্যন্ত আমার মনে হয় না যে মানুষের মধ্যে থেকে কমবে। দারিদ্রের সংজ্ঞাটা এক এক দেশে এক এক রকম। নাম্বার 2 হচ্ছে জিরো আপনার আনএমপ্লয়মেন্ট, এই যে কর্মসংস্থান। প্রযুক্তি যেভাবে সারা পৃথিবীতে এই মুহূর্তে আপনার সামনের দিকে যাচ্ছে, আমরা তো দেখতেছি যে কর্মসংস্থান আস্তে আস্তে এটা জিরোতে চলে যাবে, যে মানুষ সামনে কাজই পাবে না। সেখানে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু। আর বাকি হলো জিরো নেট কার্বন এমিশন, এইটা আরো অসম্ভব। কেন? পৃথিবীর অনেক দেশ, উন্নত দেশগুলো, তারা হয়তো আপনার প্রকৃতিকে বা পরিবেশের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে, কিন্তু তাদের যে অনেক কিছু কর্মকাণ্ড আছে, মহাকাশে চলে, সাগরে চলে, ভাঙারি জাহাজ বাংলাদেশে আসে, বাট প্রকৃতির তো ডিস্টার্ব করতেছে, তাদের দেশে করতেছে না, অন্য জায়গায় করতেছে। এই 3টা জিরো আসলে কখনো করা আদৌ সম্ভব হবে না। আর কোন দেশ সেটা করলে এটার ক্রেডিট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেবে কিনা, সেইটাও একটা মানে বক্তব্য আছে। এখন তিনি কিভাবে এই 3-0 কে বাস্তবায়ন করতে হবে, এটা নিয়ে তিনি কি লিখছেন আমি আসলে পড়ি নাই, জানিও না। তবে টাইটেল দেখে মনে হয়েছে এটা একটা অসম্ভব ইস্যু। আসলে নোবেল কিন্তু এরকম বড় বড় কাজের জন্য পায় যেটা অসম্ভব ইস্যু। আপনার কি মনে হয় যেটা বাস্তবায়ন হবে আগামী 2-4-5 বছরে ডক্টর ইউনূসের জীবদ্দশায়? আমার মনে হয় না। আবার পাইলেও পাইতে পারেন যে থিওরিটার জন্যই তাকে দেওয়া হইতে পারে, যে সমস্যা নাই, থিওরি দিছে আমরা রাখলাম। পৃথিবী আগামী দিনে একটা থিওরির উপরে হাঁটবে, উন্নত দেশগুলা, যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূসের থিওরিতে আজকে আমেরিকা 3-0-তে আছে, কানাডা 3-0-তে আছে, অথবা মানে বিভিন্ন দেশ যারা উন্নত দেশগুলো আছে তারা আবার চিন্তা করলে করতেও পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন, ধামাকাদার প্রশ্ন যেটা বলা যেতে পারে, যে 1 বছর হয়ে গেল, আরো একটা 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন, ঠিক দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। তাহলে কি আজ রাতেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা? বড় কোনো মিটিং কি হয়ে গেল এর মধ্যে? সেই বিষয়ে এবার বিস্তারিত আপনাদেরকে জানাবো। ঠিক 1 বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, তারপরে বাংলাদেশে অনেক জল বয়ে গেছে পদ্মা নদী দিয়ে। তারপর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ? শেখ হাসিনা কি ফিরছেন? ফিরলে কি তার গ্রহণযোগ্যতা আগের মতোই থাকবে? তাকে কি মেনে নেবেন দেশের মানুষ? আমরা এই বিষয়ে কথা বলবো। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দাদা, জানতে চাইবো সব থেকে বড় যে প্রশ্নটা এই মুহূর্তে ঘোরাফেরা করছে, 1 বছর তো হয়ে গেল, শেখ হাসিনা কি ফিরছেন? মাননীয় প্রধানমন্ত্রী আজকে ফিরবেন কিনা সেটা তো ডেফিনেটলি নো, অ্যান্সার হচ্ছে নো। এই ধরনের কোনো ঘটনা আমার অন্তত পক্ষে জানা নেই। তবে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, প্রধানমন্ত্রীর রাজকীয় বেশি বাংলাদেশে ফিরবেন, এতটুকু আমি বলতে পারি। তবে সুনির্দিষ্টভাবে এর কথা তো নাই, এবং কালকেও কিনা বা 1 সপ্তাহের মধ্যে কিনা সে কথা আমি আপনাকে বলতে পারবো না। তবে আমার ধারণা যে মেরুকরণ হচ্ছে, যে ভেতরে এই এদের যা অবস্থা, অর্থাৎ এই দখলদার বাহিনী, টোকাই বাহিনীদের যা অবস্থা, সেটার ফলশ্রুতিতে আমি পরিষ্কার করে বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীর ফেরার সম্ভাবনা এবং সেই কাছাকাছি যে সময়টা, সেটা কাছাকাছি এসে পৌঁছেছে। আচ্ছা, এই যে শেখ হাসিনা প্রায় 1টা বছর হয়ে গেল তিনি রয়েছেন বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছেন, তিনি রয়েছেন এই মুহূর্তে ভারতের আশ্রয়ে। তিনি যদি এই মুহূর্তে দেশে ফেরেন, বা এই গত 1টা বছর, আগে এই জিনিসটা আপনার কাছ থেকে একটু জানি, যে গত 1টা বছর কোথায় গিয়ে ঠেকলো বাংলাদেশ? আমি একটা ব্যাপারে একটু বলবো, সেটা হচ্ছে ভারতের আশ্রয় থেকে আমি এই শব্দটাকে এভাবে বলতে চাই যে ভারতের আতিথেয়তায় রয়েছে। ভারত একটি অতিথি বান্ধব রাষ্ট্র, তাদের আতিথেয়তায় রয়েছে, এবং ডেফিনেটলি এই শব্দটা এইভাবে হলে আমার জন্য সুখকর হয়। তো বাংলাদেশ যেখানে গিয়ে ঠেকেছে সেটা আমার মনে হয় আপনি খুবই ওয়াকিবহাল একজন সাংবাদিক হিসেবে আপনি দেখতে পেয়েছেন যে বাংলাদেশ রাষ্ট্রটা কোথায় গেছে। একটা রাষ্ট্রের যদি 3টা অর্গান হয়ে থাকে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং সেই রাষ্ট্রের প্রশাসন এবং সংসদ তো বাংলাদেশে এখন নাই। আর প্রশাসন এবং আর বিচার ব্যবস্থা, এ দুটোর যে তথৈবচ অবস্থা এবং যে ভয়ঙ্কর অবস্থা, সেটি দেখে বোঝা যেতে পারে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি একেবারে আপনাকে সাম্প্রতিক সময় একটি ঘটনা বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে ভারতে কি ধরনের কথাবার্তা হচ্ছে। কালকে আমি দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন একটি শক্ত এবং শক্তিশালী বার্তা ছাড়া হয়েছে, যেটা লাস্ট লাইনটা আমাকে বারবার ভাবিয়েছে। সেখানে বলেছে যে ভারত ঠিক সেই ব্যবস্থাই নেবে যেই ব্যবস্থা তার নাগরিকদের জন্য সঠিক। রাশিয়া থেকে তারা তেল কিনবে না কি কিনবে, সেটা ভারত সবচাইতে আগে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ একটা রাষ্ট্রের মেরুদণ্ড কতটা সোজা হলে এইভাবে কথা বলতে পারে।
ঠিক অপরদিকে আপনি বাংলাদেশকে দেখেন, একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে, যেটা চোরের মতো এটা গোপন রাখতে চেয়েছিল, ভেবেছে এটা আমরা কখনোই জানতে পারবো না। অথচ ইন্দিরাজি আপনি দেখেন, আমাদেরকে গত 54 বছর ধরে শুনে আসতে হয়েছে যে ভারতের সাথে নাকি আমরা অনেকগুলো গোপন চুক্তি করেছি, আমরা নাকি ভারতের সাথে খালি গোপন চুক্তি করি এবং আমরা নাকি এগুলো দেখাই না। আজকে 1 বছর হয়ে গেল ভারতের সাথে একটিও গোপন চুক্তি বা সারা পৃথিবীর কারোর সাথে আমরা কোনো গোপন চুক্তি করেছি এটা দেখাতে পারিনি। দেখুন আজকে সেই গোপন চুক্তির ভেতরে আমি এই মাত্র পড়লাম, মাত্র এগুলো পড়ছিলাম, সেখানে লেখা আছে যে বাংলাদেশ তার দেশের আইন কেমন বানাবে সেই গোপন চুক্তির ভিতরে আইন পর্যন্ত লিখে দিচ্ছে আমেরিকা। বলে দিচ্ছে যে চায়না থেকে ওই পণ্য কেনা যাবে না, এই পণ্য কেনা যাবে না, এই জায়গাতে যাওয়া যাবে না, ওই জায়গাতে যাওয়া যাবে না। বর্ডারে বাংলাদেশ কিভাবে অ্যাক্ট করবে, বাংলাদেশ কিভাবে তার ট্যাক্স নেবে, বাংলাদেশ কিভাবে একজন কর্মকর্তা কিভাবে ইপিজেডে এসে পর্যবেক্ষণ করবে সেইটা পর্যন্ত বলে দিচ্ছে। অর্থাৎ একজন পর্যবেক্ষক, একজন ইন্সপেক্টর যখন ইপিজেড গুলোতে পরিদর্শন করতে আসবে, সে কোনো ঘোষণা ছাড়াই যাতে আসতে পারে এবং সে যেন যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে সেইটার প্রভিশন রাখার জন্য মার্কিনীরা নির্দেশ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের আইন প্রণীত হবে আমেরিকার নির্দেশের মাধ্যমে। গত 1 বছরে বাংলাদেশ তার সার্বভৌমত্ব এইভাবে বিকিয়ে দিয়েছে। আমি এই প্রশ্নটা দাদা আপনার কাছে রাখতে চাইছিলাম যে শেখ মুজিবের বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ গত 1 বছরে কি সেটা পুরোপুরি আমেরিকার বাংলাদেশ হয়ে গেল? একদম একদম। আমি আপনাকে একটা তাজা খবর দেই, আপনার মনে হয় এই খবরটা ইম্পর্টেন্ট হবে। এটা গত 3 সপ্তাহের ভেতরের খবর। আমেরিকার একজন বিদায়ী সেক্রেটারি আছে, তার নাম হচ্ছে ম্যাথিউ বে। আপনি ইন্টারনেটে সার্চ করলে তাকে পাবেন, ম্যাথিউ BEH, ম্যাথিউ বে। এই ম্যাথিউ বে চলে যাচ্ছে আফগানিস্তানে, আর হয়তোবা অল্প কিছুদিন আছে অন্য একজনের উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছে। যার উপরে দায়িত্ব দিচ্ছে আমি তার নামটা এখন বলছি না। একে বলা হয়ে থাকে, এ হচ্ছে এই আমেরিকান এমবাসিতে একজন CIA এর এজেন্ট। বাংলাদেশে উনি কি কাজ করছেন? এই CIA এর এজেন্ট বাংলাদেশে কি কাজ করছেন? CIA এর এজেন্ট, সেখানে সে অন্য একটা রূপে, অর্থাৎ সে ধরেন রাজনৈতিক সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি এই নাম দিয়ে সেইখানে আছে, মূলত সে CIA এর হয়ে কাজ করে। আচ্ছা, এই লোকটি বাংলাদেশের রেজিম চেঞ্জে অতপ্রতভাবে জড়িত ছিল আপনার এই ডোনাল্ড লু এবং পিটার হাসের সাথে। এবং সে গত 2 সপ্তাহ 3 সপ্তাহের ভেতরে বিভিন্ন মানুষকে যে ভয়ঙ্কর সমস্ত কথাবার্তা বলেছে যে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের শাসন ক্ষমতাতে কে আসবে। আচ্ছা, তারা বিএনপিকে বলছে যে তারেক রহমানকে ছাড়া বিএনপিকে ভাবতে হবে। আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। জামাতে ইসলাম এবং এনসিপির সমন্বয়ে এবং অন্যান্য কয়েকটা সমমনা পার্টির থেকে তারা কয়েকজন এমপি বানিয়ে তারা সরকার চালাবে। কেন চালাবে জানেন? কারণ ভারতের পাশে তারা একটি বেস বানাতে চায়। এই কোয়াডের নিয়ন্ত্রণের কথা বলে ভারতের পাশে তারা একটি সামরিক ঘাঁটি বানাতে চায়। তাদের যদি একটি পুতুল সরকার না থাকে তাহলে সেটা সম্ভব না। আমি যে আপনাকে কথাগুলো বলছি টুকে রাখেন, আমার কথা সত্য না মিথ্যা আপনি কিছুদিনের মধ্যেই টের পাবেন। বাংলাদেশের প্রশাসন এখন চলছে সম্পূর্ণ আমেরিকার প্রেসক্রিপশনে। দেখেন এত প্রভুত্ব করছে, এত কি ভয়ঙ্কর দালালি করছে, এরপরও আমেরিকা বাংলাদেশের উপরে আপনার 20% এক্সট্রা ট্যারিফ দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ এখন যে ট্যারিফটা ছিল এটার আগে 15% ট্যারিফ দিত, ট্যাক্স দিত। মানে এটা বন্ধুত্বের জন্য এক্সট্রা 5%, না এক্সট্রা 20%, তাহলে সবকিছু মিলে 35%। যে কোনো পণ্যে এখন আমরা 35% দিব। তাহলে আপনি বলেন তো সেটা ঢেউ কোথায় এসে লাগবে? বাংলাদেশের মানুষের গায়ে দুর্ভিক্ষের আঁচ লাগতে যাচ্ছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে, খুব অচিরেই শুরু হবে। এটা কি শুরু হয়নি এখনো অবধি? গৃহযুদ্ধ শুরু হবে বলছেন, গৃহযুদ্ধ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো খবর আসছে যে না, আমি কিন্তু বলেছি যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, আমি আপনার প্রোগ্রামেই বলেছি। কিন্তু আমি যেটা বলেছি যে সোমালিয়া বা আফ্রিকান বিভিন্ন কান্ট্রিতে, সিরিয়াতে, সোমালিয়াতে, ইয়েমেনে যে গৃহযুদ্ধগুলো আমরা দেখেছি, অস্ত্রের সংঘাত, সেই অস্ত্রের সংঘাত হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।